আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম আশা করি সকলে সেগুলো করেছো। আজ আমি এই সপ্তম অধ্যায়ের 86 পৃষ্ঠার অঙ্কগুলো করতে যাচ্ছি। তোমরা যে যেখানে রয়েছো অঙ্কের বই, খাতা এবং কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও এবং আমার সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করো। এখন তোমরা তোমাদের বইয়ের 86 পাতা বের করো। 86 পাতা বের করো। দেখো, গত ক্লাসে আমরা 8 নম্বর পর্যন্ত করেছিলাম। আজ আমরা 9 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। 9 নম্বরে যে অঙ্কটা রয়েছে আমরা একটু পড়ি, সবাই আমার সঙ্গে সঙ্গে বইয়ের দিকে খেয়াল করো। আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে? গত ক্লাসে আমি বলেছিলাম যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট এরকম ধরনের যখন কোনো অঙ্ক থাকবে তাহলে গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, যখন সবচেয়ে বড় বোঝাবে তখন আমরা গসাগু করব, আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যখন সবচেয়ে ছোট বোঝাবে তখন আমরা লসাগু করব। এখন এখানে বলছে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড়, অতএব গসাগু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 9 নম্বর। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24-এর গসাগু যত তত সেন্টিমিটার। এখন গসাগু করতে হলে যে নিয়ম সেটি হলো সংখ্যা দুটির সকল গুণনীয়ক বের করতে হবে, এরপরে ওই গুণনীয়কগুলোর মধ্যে হতে সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তাই না? হ্যাঁ, 36 সমান 1 গুণ 36, 2 গুণ 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 5 যায় না, 6 6 36। যেহেতু দুটো একই সংখ্যা এসে গেছে 36-এর আর গুণনীয়ক হবে না। আবার 24 সমান 1 গুণ 24, 2 গুণ 12, 12 দুগুণ 24, 3 8 24, 4 6 24, 5 যায় না, আবার 4 6 24, 6 একবার এসে গেছে, আর হবে না। অতএব 36-এর সকল গুণনীয়ক এই ইউ আকৃতির 1 2 3 4 6
9, 12, 18, 36। এখানে লক্ষণীয় একটা বিষয় দেখো, 6 × 36 6 দুবার আছে, কিন্তু এখানে 6 গুণী নিয়োগ একবার লিখতে হবে। ঠিক আছে, যদি কেউ দুইবার লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার 24-এর সকল গুণ নিয়োগ 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এখন দেখো, এই দুটো সংখ্যার সকল গুণনীয়কের মধ্যে সকল সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12 আর নাই। তাহলে এখন আমরা লিখব 24 ও 36-এর সকল সাধারণ গুণনীয়ক। 36 ও সকল এক, 2, 3, 4, 6, 12। এই সকল সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হলো 12। ছত্রিশ ও 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্র্যাকেটে গসাগু 12। তাহলে আমরা এখানে বলেছিলাম সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 24 ও 36 গসাগু তত সেন্টিমিটার। লিখতে পারি যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অতএব উত্তর 12 সেন্টিমিটার। ওকে, বুঝতে কারো সমস্যা হয়নি তো? হ্যাঁ, সবাই কি তুলে নিয়েছো? দ্রুত তোলো, দ্রুত তোলো, মুছে দেব। ওকে, এখন আমরা 10 নম্বর অঙ্কে যাব। তোমার 10 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা আমার সঙ্গে পড়ো। 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টেলিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? প্রথমে আমাদের সমস্যা নির্ধারণ করতে হবে, এখানে কি চাচ্ছে সেটা বুঝতে হবে। এখানে চাচ্ছে যে বর্গটির ক্ষুদ্রতম বর্গ তৈরি করব, তার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি আগেই বলেছি যে ক্ষুদ্রতম বললে লসাগু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে, ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 10 নম্বর।
7 ও 5 সেন্টিমিটারের লসাগু যত 7 ও 5 এর কত সেন্টিমিটার। তাহলে আমরা আগেই শিখেছি যে লসাগু বের করতে হলে সংখ্যাগুলোর গুণিতক বের করতে হবে। প্রথমে আমরা 7 এর গুণিতক বের করব। 7 এর ঘরের নামতা 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। দেখি আমাদের আর বের করা যায় কিনা। 5 এর ঘরের নামতা 5 এর গুণিতক 5 এর ঘরের নামতা 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 6 18, এই ভুল গেল, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। আমরা এখন 7 এর গুণিতক খুঁজি। দেখি 5 14 10 21 15 28 30 35 25 35 আর 35 35 35। এরপরে তাহলে আরো অসংখ্য গুণিতক রয়েছে। আমরা যদি বের করি তো করতে পারবো, না করলেও কোনো সমস্যা নেই। যা হোক, তাহলে বলবো যে 7 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক ব্র্যাকেটে লসাগু পঁয়ত্রিশ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক 35। আমরা এর আগে একটা লাইন লিখতে ভালো হয়, আমরা এটা মুছে দিই। অতএব 7 ও 5 এর লঘিষ্ঠ গুণিতক 35। অতএব ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 35 সেন্টিমিটার। পঁয়ত্রিশ সেন্টিমিটার। তাহলে আমরা আবার বলি যে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 7 ও 5 এর লসাগু যত তত সেন্টিমিটার। আমরা যখন লসাগু বের করবো তখন কি করতে হবে? গুণিতক বের করতে হবে। তাহলে 7 এর গুণিতক 7 এর ঘরের নামতা এবং শেষের দিকে ডট ডট। 5 এর গুণিতক 5 এর ঘরের নামতা, শেষের দিকে ডট ডট। ডট ডট কেন দেবো মনে আছে? গত ক্লাসে বলেছিলাম যে একটি সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে, সবগুলো আমরা নির্ণয় করছি না, এই জন্য
আমরা ডট ডট দিব, যার ভিতরে অনেকগুলো সংখ্যা রয়েছে, তাই না? হ্যাঁ। এরপর 7 ও 5 এর সাধারণ গুণিতক, এর ভিতরে আমরা একটা বের করেছি, কমপক্ষে দুটা তোমরা বের করার চেষ্টা করবে। এখানে জায়গা নাই বিধায় আমি আর করতে যাইনি। যাই হোক, 7 ও 5 এর সাধারণ গুণিতক 35 ডট ডট, তার মানে 35 ছাড়াও আরো অনেক আসবে, কি তাই না? হ্যাঁ, 7 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতক 35, তার ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 35 সেন্টিমিটার। হ্যাঁ, তুলে নিয়েছো? ওকে, দ্রুত তোলো। মুছে দিচ্ছি। এখন আমরা 11 পৃষ্ঠার অঙ্ক 11 দাগ নম্বর করব। তোমরা খেয়াল করো, আমার সাথে অঙ্কটা পড়ো এবং বোঝার চেষ্টা করো। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে, মানে হাতে না রেখে সবগুলো কমলা ভাগ করে দিতে চাচ্ছে। তো সবচেয়ে বেশি সংখ্যক শিশুর মধ্যে সে ভাগ করে দিবে, এমন ভাগ করে দিতে চায় প্রত্যেকে সমান সংখ্যা কমলা ও আপেল পাবে। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তাহলে এখানে বলা হয়েছে যে যত বেশি সম্ভব, অর্থাৎ বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, গসাগু করতে হবে, শিশু সংখ্যা বের করতে হলে, তাই না? কেন? যে এখানে বলা হয়েছে যত বেশি সম্ভব ততজন শিশুর মধ্যে ভাগ করে দিতে চাই, তাহলে বেশি তাহলে আমরা গসাগু করব। কি ঠিক আছে? তো যদি সবচেয়ে কম সংখ্যা বোঝাতো তখন কি করতে হতো? তাহলে কম হলে কি, বেশি হলে কি, আমি আগেই বলেছি। এখন আমরা লিখতে পারি সর্বোচ্চ শিশুর সংখ্যা হবে 11 দাগ নম্বর দাও। শিশুর সংখ্যা হবে 45 ও 18 এর গসাগু যত? ততজন। অতএব গসাগু বের করতে হলে আমরা কি করব? গুণনীয়ক বের করব। 45 সমান 1 গুণ 45, 2 দিয়ে যায় না, 3 15 45, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 9 45, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 9 এসে গেছে। 18 সমান 1 গুণ 18, 9 দুগুণ 18, 3 6 18, 4 যায় না, 5 যায় না, 6 এসে গেছে একবার, আর হয় না। অতএব 45 এর সকল গুণনীয়ক 1 3 5 9 15 45, 1 3 5 9 15 ও 45। 18 এর সকল গুণনীয়ক 1 2 3 6 9 18, 9 ও এখন সবচেয়ে মিল আছে, অর্থাৎ কমন গুণনীয়ক গুলো 1 3 9। অতএব 45 ও 18 এর সকল
সাধারণ গুণনীয়ক 1, 3, 9। অতএব 45 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্র্যাকেটে গসাগু 9। অতএব শিশুর সংখ্যা হবে 9 জন। শিশু সংখ্যা কতজন? 9 জন। তাহলে আমরা বলেছিলাম যে শিশু সংখ্যায় 45 18 এর গসাগু যত ততজন, অতএব গসাগু 9। তাহলে শিশু সংখ্যা হবে 9। এখন রাসেলের কাছে আপেল আছে 45টি। অতএব নয় জনে আপেল পাবে 45টি। অতএব একজনে আপেল পাবে 35/9 সমান সমান 5টি। আবার 9 জনে কমলা পাবে 18। অতএব একজনে কমলা পাবে 18/9 সমান সমান 2টি করে। উত্তর আপেল পাবে 5টি করে, কমলা পাবে 2টি করে। আমরা আবার খেয়াল করি, তাহলে 9 জনে আপেল পাবে 45টি, একজনে আপেল পাবে 9 জনের মধ্যে আমরা 45টি আপেল ভাগ করে দেবো, তাহলে একজনে পাবে 45/9, 5 নং 45 5টি করে। আবার 9 জনে কমলা পাবে 18টি, তাহলে 9 জনের মধ্যে 18টি কমলা ভাগ করে দিলে প্রত্যেকে তাহলে একজনে আর কমলা পাবে 18/9 সমান 2টি, তাহলে আপেল পাবে 5টি করে, কমলা পাবে 2টি করে। আর শিশুর সংখ্যা এখানে আমাদের একটু ভুল গেছে, উত্তর লিখতে গেলে শিশুর সংখ্যা 9 জন। শিশুর সংখ্যা 9 জন, আপেল পাবে 5টি করে, কমলা হবে এখানে প্রত্যেকে। ভালো করে লেখো, শিশুর সংখ্যা 9 জন, প্রত্যেকে আপেল পাবে 5টি করে, কমলা হবে 2টি করে। তাহলে আরেকবার বুঝি, শিশুর সংখ্যা হবে 45 ও 18 এর গসাগু যত ততজন। তাহলে 45 এর সকল গুণনীয়ক এত, 18 এর সকল গুণনীয়ক এত। 45 ও 18 এর সকল সাধারণ গুণনীয়ক 1, 3, 9। 45 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু 9। অতএব শিশুর সংখ্যা হবে 9 জন। 9 জনে আপেল পাবে 45টি, একজনে আপেল পাবে 45/9 সমান 5 নং 45 5টি করে। আবার 9 জনে কমলা পাবে 18টি, একজনে কমলা পাবে 18/9 সমান 2টি। তাহলে শিশুর সংখ্যা 9 জন, প্রত্যেকে আপেল পাবে 5টি করে ও কমলা পাবে 2টি করে। তুলে নিয়ে এসো। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের অষ্টম অধ্যায়ের অঙ্ক শেষ। দেখি তোমরা কেমন বুঝেছো। আমি তোমাদের কয়েকটা অঙ্ক করতে দেব, তোমরা সেগুলো করে আমাকে দেখাও।
এখনই করে দেখাবে। জরিনার কাছে 36 সেন্টিমিটার লম্বা 24 সেন্টিমিটার একটি চওড়া কাগজ আছে। সে বর্গাকার কাগজ দিয়ে কাগজ পিছিয়ে ঢাকতে যায়। লেখো যোগ্যতা ভিত্তিক এটা, এখন করে দেখাও। জরিনার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। সে বর্গাকার কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। ক নম্বরের প্রশ্ন হলো কাগজের প্রস্থকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এরপরে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? গ নম্বরে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটা দ্রুত করে আমাকে দেখাও। এই অঙ্কটা দেখো, তোমাদের 9 নম্বরে রয়েছে, ঠিক একই ক্যাটাগরির অঙ্ক। তোমরা এই একই নিয়মে করতে পারবে, একটু ব্রেন খাটাইলেই, একটু চেষ্টা করলে তোমরা পারবে। আচ্ছা, তোমরা করেছো? ওকে, থ্যাঙ্কস। তাহলে আমিও করে দিচ্ছি, দেখো আমার এটির সঙ্গে তোমাদের খাতা মিলিয়ে নাও। এখানে সমাধান ক নম্বর বলা হয়েছে যে কাগজের প্রস্থকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে জরিনার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। তাহলে এখানে প্রস্থ কোনটা? সবচেয়ে ছোটটা হলো প্রস্থ, আর বড়টা দৈর্ঘ্য বলা হয়। তাহলে এখানে 36 হলো বড়, 24 হলো ছোট। তাহলে 24 সেন্টিমিটার চওড়া, চওড়া মানে কি? প্রস্থ। হ্যাঁ, দেওয়া আছে।
কাগজের প্রস্থ হলো 24 সেমি। অতএব 24 সমান 12 দুগুণে 24, 2 মৌলিক, 12 কিন্তু যোগ 2 বসাই দিলাম, 12 কে ভাঙাবো 6 দুগুণে 12, এইটাকে আমরা ভাঙালাম 6 দুগুণে 12, এটা বসে গেল। এরপরে এটাও মৌলিক, 6 যৌগিক, 6 কে আমরা ভাঙাবো 3 দুগুণে 6। এখন দেখো নিচে যে গুণনীয়কগুলো আমি পেলাম, উৎপাদকগুলো পেলাম, সবগুলো মৌলিক, 2 মৌলিক 2 মৌলিক 2 মৌলিক 3 মৌলিক। তাহলে এটাই হলো 24-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ। অতএব 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই হলো কাগজের প্রস্থকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা হলো। তাহলে আবার বুঝো, দেওয়া আছে কাগজের প্রস্থ কত, 24 সেন্টিমিটার, ছোটটা হলো চওড়া বলতে প্রস্থকে বোঝায়। এই 24-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, অর্থাৎ 24-এর সকল উৎপাদকগুলো মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কেমন, যে সংখ্যার এক ব্যতীত আর অন্য এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে 2, 1 এবং 2 এটা হলো এর উৎপাদক, এই 2-এরও তাই 3-এরও তাই, অর্থাৎ সবগুলো মৌলিক সংখ্যা, এটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এরপরে তোমরা মিলিয়ে নিয়েছো? আচ্ছা, মুছে দিচ্ছি। 6 নম্বরে চলে যাও। বলা হচ্ছে যে কাগজের প্রস্থকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, এই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য কত? এই 6 নম্বরের উত্তর তোমাদের বইয়ের 9 নম্বর হুবহু সমাধান। তোমাদের বইয়ের 9 নম্বর হুবহু সমাধান। খ এবং তোমাদের একটু আগে 9 নম্বর করলাম একই, এই জন্য আমি এটা করে দিচ্ছি না, তোমরা 9 নম্বর দেখে নিবে। এরপরে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা এই খতে পেয়েছি সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি খ হতে পাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল? 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ অতএব 12 গুণ 144 বর্গ সেন্টিমিটার। উত্তর ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তোমরা জানো না এটা অবশ্য? হ্যাঁ ঠিক। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি খতে কত? 12 সেন্টিমিটার। অর্থাৎ 12 সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার, এখন 12 12 144 সেন্টিমিটার, আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার, এই জন্য এখানে বর্গ সেন্টিমিটার।
তাহলে ক্ষেত্রফল হলো 144 বর্গ সেন্টিমিটার। কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল যখন হবে তখন তার একক হবে বর্গ একক, অতএব বর্গ না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা এটি তুলে নিয়েছো? ওকে, তাহলে এখন তোমরা মিলিয়ে নাও এটা তোমাদের খাতার সঙ্গে, দেখো হয়েছে কিনা, না হলে তুলে নাও। এখন আমরা একটা বাড়ির কাজ দিব, তোমরা লিখে নাও। যোগ্যতা ভিত্তিক অঙ্ক বাড়ির কাজ দিছি। 7 সেন্টিমিটার ও লম্বা ও 5 সেন্টিমিটার আয়তাকার, 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া ট্যালিকে সাজিয়ে ক্ষুদ্রতম অভিযোগ বর্গ তৈরি করা হলো। চওড়া ট্যালিকে সাজিয়ে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট একটি বর্গ তৈরি করা হলো। এখন প্রথম প্রশ্ন হলো লসাগু কাকে বলে? নম্বরের প্রশ্ন হলো কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? গ নম্বর হলো ক্ষুদ্রতম বর্গটির পরিসীমা কত? পরিসীমা নির্ণয় করো। আবার একটু পড়ো। 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া ট্যালিকে সাজিয়ে ক্ষুদ্রতম বাহুবিশিষ্ট একটি বর্গ তৈরি করা হলো। প্রথম প্রশ্ন হলো লসাগু কাকে বলে? খ নম্বর প্রশ্ন হলো কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? গ নম্বরের প্রশ্ন হলো ক্ষুদ্রতম বর্গটির পরিসীমা নির্ণয় করো। তাহলে তোমরা এটা তুলে নাও, এটা অবশ্যই করে রাখবে, যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে, ঠিক আছে? আর তোমরা সময়কে অবহেলা করে সময় নষ্ট করবে না, সময়টাকে কাজে লাগাবে। যেহেতু তোমাদের এখন স্কুল বন্ধ, বাসায় বসে সবাই পড়ে নেবে। তাহলে আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।